টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো চলতি অর্থ বছরের এডিপি বাস্তবায়ন নিয়ে। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বরাদ্দের মাত্র 41.31% ব্যয় হয়েছে, যা গত 5 অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। কেন এডিপি বাস্তবায়নে এবছর এত ধীর গতি এবং এর থেকে উত্তরণের উপায় কি, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে চলতি অর্থ বছর এডিপি বাস্তবায়নের হার গত 5 অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। এই অর্থ বছর এডিপি বাস্তবায়নে এই ধীরগতি আপনার কি মনে হচ্ছে, কারণ কি? দেখুন, এটার বেশ কিছু কারণ আছে। প্রথমত তো হলো যে আমাদের এই অর্থ বছরের শুরুতেই একটা বড় গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশ গেছে। ফলে নিশ্চিতভাবেই প্রথম 2-3 মাসে স্বাভাবিকভাবে যেই ধরনের সরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, এটাতে বাধা হয়েছে। যদিও আমাদের মনে রাখতে হবে যে সাধারণভাবে আমাদের সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম 2-3 মাস অর্থ বছরে খুব বেশি খরচ হয় না, আর এটা আস্তে আস্তে পরে এটার গতি বাড়তে থাকে। দ্বিতীয় যেই বিষয়টি আছে সেটা হলো যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু বেশ কিছু সরকারি পর্যায়ে রদবদল হয়েছে। একটা নতুন সরকার এসেছিল, তাদের গুছিয়ে নিতে সময় লেগেছে। ফলে সেইটার একটা প্রভাব যে আমাদের আহ সার্বিকভাবে এডিপি বাস্তবায়নে পড়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। তৃতীয় যে বিষয়টি আছে সেটা হলো যে সরকারের আর্থিক সক্ষমতাও এখন খুবই সীমিত। এটা আমাদের সার্বিকভাবেই গত 2-3 বছরে অর্থনীতির বিভিন্ন ধরনের চাপের কারণে সরকারকে এক ধরনের সংযত আচরণের ভিতর যেতে হয়েছে। বিশেষত অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির ভিতরে একটা ডিসিপ্লিন আনার চেষ্টা করেছেন এবং তার ফলে হয়তো অনেক ক্ষেত্রেই তাদের যে খরচগুলো করার ক্ষেত্রে তারা সাবধানতা অর্জন করেছেন। সার্বিকভাবে এই অর্থ বছরে কিন্তু আমাদের যেই আর্থিক সংকুলানটা বা আমরা যেটাকে বলি রাজস্ব সংগ্রহ, সেই রাজস্ব সংগ্রহটা কিন্তু বেশি হয় নাই। ফলে অর্থ ব্যয় করার সক্ষমতাও সরকারের খুবই সীমিত ছিল। কিন্তু সবচাইতে সম্ভবত গুরুত্বপূর্ণ একটি দিক যেটা নিয়ে খুব আলোচনা হয় না, সেটা হলো যে সরকার এই অর্থ বছরে বাস্তবায়নের ক্ষেত্রেও আপনার বিশেষত বৈদেশিক সাহায্য ব্যবহারের ক্ষেত্রে খুব একটা দক্ষতা দেখাতে পারেনি। বিভিন্ন সময় আমাদের সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা আমাদের সবসময় প্রশ্ন সম্মুখীন ছিল, কিন্তু বৈদেশিক সাহায্য পুষ্ট যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের ধীরগতি এইবারের একটা বড় দুর্বলতা হিসেবে আমি দেখি। গত সরকারের সময় আমাদের কিন্তু সবসময় আমরা বলেছি যে আমাদের সরকারি প্রকল্পগুলো বেশ অতি মূল্যায়িত হয় এবং এই প্রকল্পগুলোকে পুনর্বিশ্লেষণ করা দরকার, যেটার খরচগুলো সত্যিকার অর্থেই আমাদের যেটা ভ্যালু ফর মানি, অর্থাৎ আমরা জনগণের করের অর্থকে সঠিকভাবে ব্যবহার করছি কিনা, সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকতো। এবং সুশাসনের এই গুরুত্বপূর্ণ অংশটা অনেক সময় সরকার কিন্তু খুব প্রায়োরিটির ভিতরে নেন নাই। এইটা বোঝা খুবই মুশকিল হচ্ছে যে নতুন সরকার আসার পরে এই বিষয়ে সত্যিই কোনো ধরনের বড় পদক্ষেপ নিয়েছেন কিনা, প্রকল্পগুলোকে পুনর্মূল্যায়ন করেছেন কিনা, সেইটা বোঝা যাচ্ছে না। যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে বেশ কিছু প্রকল্প যেগুলো খুবই প্রাথমিক পর্যায়ে ছিল সেগুলোর বাস্তবায়নকে কিছুটা হয়তো ডিসকারেজ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যে প্রকল্পগুলো খুবই হয়তো অর্থনৈতিক ভাবে অত আমাদের জন্য জরুরি ছিল না, কিন্তু একভাবে এটা রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে। ফলে সবগুলো বিষয়কে যখন আমরা মিলিয়েছি তখন আমাদের এই বছরের এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন পর্যায়ে আসলে চলে এসেছে এবং এই জায়গা থেকে খুব দ্রুত বের হওয়ার মতো পরিস্থিতি আমি দেখছি না। আমাদের কাছে বরং বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আগামী অর্থ বছরের যে এডিপি দেওয়া হয়েছে এই এডিপিটা আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট কৌশল তাই তিনি বাজেটের সময় তুলে ধরবেন কিনা। আমরা একটা বিষয় দেখছি যে 10 মাসের হিসেবে সবচেয়ে বেশি বাস্তবায়নে আসলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ, তারপর আপনার বিদ্যুৎ বিভাগ এবং মহাসড়ক বিভাগ, এবং সবচেয়ে কম বাস্তবায়নের তালিকায় রয়েছে আসলে
শতাংশ যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগ। তো আসলে এই বিষয়টি হচ্ছে কেন? কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তো আমাদের আসলে ব্যয়টা আরো বেশি দরকার এবং সক্ষমতাটা ব্যয় করার সক্ষমতা, বাস্তবায়নের সক্ষমতাটা তো বেশি দরকার। কিন্তু আমরা এই চিত্রটি কেন দেখছি বারবার? আমরা স্বাস্থ্য শিক্ষার মতো যখন গুরুত্বপূর্ণ সামাজিক খাতগুলোর এডিপির বরাদ্দের কথা বলি, তখন প্রায়শই যেটা অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হয় যে তাদেরকে যে বরাদ্দটা দেওয়া হয় সেটাই তো তারা বাস্তবায়ন করতে পারেন না। এবং এটা সত্যি যে বাস্তবায়নের হারে তারা শুধুমাত্র এই বছরই নয়, ঐতিহাসিকভাবেই তাদের পারফরমেন্স সবচাইতে কম হয়। এই বিষয়টাকেই বিবেচনায় নিয়ে আমি বরং বলতে চাই যে যদি সেইটা সত্যি হয়ে থাকে, তাহলে তো আমাদের কোনো না কোনো ভাবে একটা তো আমাদের সলিউশন এটার ভিতরে বের করতে হবে। আমরা তো এটা জাস্ট মেনে নিতে পারি না যে এই মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করতে পারবে না তাদের বরাদ্দ। তারা যে বরাদ্দ বাস্তবায়ন করতে পারছে না, এই ব্যাপারে তাদের যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন, তাদের উপরে আমার কি ধরনের নজরদারি থাকছে, সেই বিষয়ে আমি কি ধরনের সরকারি পদক্ষেপ নিচ্ছি, এইটার আমাদের সার্বিকভাবে মনিটরিং করার ক্ষেত্রে কি ধরনের আমরা পদক্ষেপগুলো আগামী অর্থ বছরেও নিব, সেই বিষয়টাও তো স্পষ্ট করা দরকার। আমরা যদি এক ধরনের দুর্বলতাকে আমার নিয়তির মতন করে মেনে নেই, তাহলে তো কোনোদিনই আমরা এই জায়গা থেকে উত্তরণ করতে পারবো না এবং সামাজিক খাতের মতো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো পিছিয়েই থাকবে। আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো স্বাস্থ্য শিক্ষার মতো যে সরকারি বিভিন্ন সুবিধাগুলো আছে, এইটার ব্যবহারকারী কিন্তু মূলত হলো আমার দরিদ্র মানুষরা, যারা পিছিয়ে পড়া মানুষরা আছেন তারা। যারা আমাদের ক্ষমতাশালী এলিট গোষ্ঠী আছেন, যারা নীতি নির্ধারণ করেন, যারা নীতিকে প্রভাবিত করেন, তারা কিন্তু এই ধরনের সরকারি পরিষেবা আসলে সেই অর্থে ব্যবহার করেন। তাদের যারা ছেলে মেয়েরা আছেন তারা সরকারি স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে হয়তো যান না, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে তারা কোনো ধরনের সরকারি যে হাসপাতাল বা স্বাস্থ্য সেবাগুলো আছে সেইগুলোর ভেতরে কিন্তু তারা পরিষেবাগুলো নেন না। কিন্তু যদি ভৌত অবকাঠামোর কথা বলি, তাহলে একই বিদ্যুৎ, একই রাস্তাঘাট কিন্তু ব্যবহার করছেন আমার ধনী শ্রেণীর বা ক্ষমতাশালী শ্রেণী এবং যারা আমার দরিদ্র শ্রেণী আছে তারাও। সুতরাং এটার ভিতরে আসলেও একটা রাজনৈতিক অর্থনীতি আছে কিনা, যেই রাজনৈতিক অর্থনীতির কারণে আমরা কাঠামোগত ভাবেই একটা ক্ষমতার ভেতরে আমরা আমাদের এই দরিদ্র মানুষগুলো এবং পিছিয়ে পড়া থাকা মানুষগুলোকে আরো বেশি সরকারি পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে রাখছি, এইটা তো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো এডিপি বাস্তবায়নে একটা গতানুগতিক ধারা দেখি যে অর্থ বছরের শুরুতে একগাদা প্রকল্প নেওয়া, আসলে অর্থ বছরের মাঝখানটায় একটা গড়িমসি এবং শেষ দিকে তোড়জোড়। তো এভাবে কোন রকমে একটা এডিপি প্রতি বছরই একটা পার্সেন্টেজ দিয়ে শেষ করা হয়। তো এইটা কি আপনি মনে করেন যে আসলে মানে ওই যে আপনি যেটা বললেন রাজনৈতিক অর্থনীতি, সেটারই একটা বহিঃপ্রকাশ? এখানে তিনটি জিনিস আছে। একটা হলো যে আমার আর্থিক সক্ষমতা থাকে না, যেই ধরনের এডিপির বরাদ্দ দেওয়া হয় এই পুরো অর্থটা দেওয়ার মতো দিন শেষে কিন্তু আমার কাছে আসলে সম্পদ না থাকে না। এটা কারণ আমার দেশের ভেতরে যেই ট্যাক্স কালেকশনের যে টার্গেটটা থাকে, রাজস্ব আহরণের যে টার্গেটটা থাকে, এটা তো আমি বাস্তবায়ন করতে পারি না, এটা তো আমি সংগ্রহ করতে পারি না। এবং তখন যেটা হয় যে আমরা চাইলেই তো আর একটা মানে পুরো যে সম্পদটা দরকার সেটা তো আমরা বাজার থেকে ঋণ নিতেও পারবো না, সেটার অন্য অর্থনৈতিক প্রভাব রয়েছে, ফলে সেইটা একটা কিন্তু বাস্তবতা। আর দ্বিতীয় যেটা আছে, আমি বলছি যে এটা দীর্ঘদিনের একটা সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা অদক্ষতা আছে। বিশেষত বছরের প্রথম দিকে, প্রকল্প শুরুর প্রথম দিকে এই ধীর গতিটা কিন্তু সবাই এখন মোটামুটি একটা বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন, যেটা আমাদের কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। কারণ এইটার ব্যাপারে যদি অদক্ষতা থেকে থাকে, এখানে যদি সুশাসনের অভাব থেকে থাকে, এখানে যদি আমার নীতির দুর্বলতা থেকে থাকে, তবে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এবং তৃতীয়ত হলো যে এই বিষয়গুলোর সাথে কখনোই আমরা কিন্তু আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের পারফরমেন্সকে আমি অ্যাড করছি না। অর্থাৎ তারা যদি প্রকল্প বাস্তবায়ন করতে না পারেন, তাহলে তাদের যে পারফরমেন্স আছে, ইভ্যালুয়েশন যখন হয়, তাদের পদোন্নতি যখন দেওয়া হয়, সেগুলোকে কি বিবেচনা করে করা হয় না করা হয় না, সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট না। এবং পরিশেষে আমি যেটা বললাম যে সবসময় কিন্তু আমার সরকারি অর্থ বরাদ্দ দেওয়া এবং বিশেষত আপনার
সরকারি বিনিয়োগের ক্ষেত্রে বরাদ্দ দেওয়াটা এক ধরনের রাজনৈতিক অর্থনীতির ব্যাপার। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে সরকারের যে বেতন ভাতা আছে, সুদ পরিশোধ আছে, এই ধরনের জায়গাগুলোতে তো আর সরকার চাইলেই খরচ বন্ধ রাখতে পারেন না। এইটারই কিন্তু যেই মানে ফলাফলটা, সেটা হলো আমার যে যারা সরকারি বিনিয়োগ আছে সেই ধরনের প্রকল্পগুলোকে ধীর গতিতে করে দেওয়া হয়। এটার ফলাফলটা কি হয়? ফলাফলটা হয় হলো এই প্রকল্পগুলোর যে সময় মতো আসা উচিত সেই সময় মতোও আসতে পারে না, ফলে এটার সুবিধাটাও জনগণ সময় মতো পাচ্ছেন না। দ্বিতীয় হলো এটা যতবারই পেছানো হচ্ছে ততবারই আমাদের যে এটার খরচেও বেড়ে যাচ্ছে এবং একই সাথে এটার গুণগত মানও নষ্ট হচ্ছে। ফলে সার্বিকভাবে আমরা সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা দুষ্টচক্রের ভিতর পড়ে গেছি, যেটার বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবার ক্ষেত্রে মনোযোগী নীতি পদক্ষেপ নেওয়াটা আমার মনে হয় যে এখন সময়ের দাবি। আপনি আগামী অর্থ বছরের এডিপির কথা তুললেন, তো সেটি আসলে কয়েকদিন আগে এনএসসি তে পাশ হয়েছে। সেখানে আসলে এবার আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। আমরা দেখি যে সাধারণত আগের মূল এডিপির তুলনায় পরের বছরের অর্থ বছরের মূল এডিপি আসলে একটু বেশিই থাকে, কিন্তু এবার দেখলাম যে আকারটা একটু কমিয়ে আনা হয়েছে। সেটা কি আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার কি একটু মানে প্রকল্প সংখ্যা কমিয়ে আনার একটা চেষ্টা করছে এবং বাস্তবায়নের উপর বেশি জোর দিতে চাচ্ছে আগামী অর্থ বছর থেকে? প্রকল্পের সংখ্যা যে অনেক কমেছে তা হয়তো না, কারণ যেটা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নিশ্চিতভাবেই নতুন করে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আগের তুলনায় তো একটা ধীরগতি ছিল। সেটা কিছুটা রাজনৈতিক সিদ্ধান্তও হতে পারে, সেটা একই সাথে আর্থিক সক্ষমতার বিষয় হতে পারে। আর যেটা বরং বেশি চিন্তার ব্যাপার সেটা হলো যে আমার এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের কাঠামোগত পরিবর্তন আসলো। এটা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও সত্যি এবং সামনে যে বাস্তবায়ন হবে সেই ব্যাপারে নির্দেশনার ক্ষেত্রেও সত্যি। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে এবারের যে সংশোধিত এডিপি পাশ করা হয়েছে এই আগামী অর্থ বছরের এডিপির আগে, সেখানে কিন্তু এই যে বাস্তবায়নের যে ধীর গতি সেইটাকে পুরোপুরি ধারণ করে সংশোধন করা হয়েছে এটা কিন্তু মনে হয়নি। এখন 10 মাস পরে যখন আমরা হিসাব পাচ্ছি তখন আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে সংশোধনের সময় এটাকে বাস্তবায়ন ভাবে করা যাবে, এইভাবে কিন্তু করা হয়নি। আগামী অর্থ বছরের ক্ষেত্রেও যেই এডিপিটা দেয়া হয়েছে সেই ক্ষেত্রে একটা বড় আমরা যেটা বৈশিষ্ট্য দেখেছি সেটা হলো যে আগের মতোই কিন্তু আমাদের যে ভৌত অবকাঠামো আছে সেই খাতগুলোতেই অধিকতর প্রাধান্য পেয়েছে। এইটা 60% বেশি আমাদের যে বরাদ্দ আছে সেটা কিন্তু সেখানেই দেওয়া হয়েছে। এই অর্থ বছরের যে বাস্তবায়নের অভিজ্ঞতা সেই বাস্তবায়নের অভিজ্ঞতাকে মাথায় নিয়ে কতখানি ওই প্রকল্পের ভেতরে কতখানি বরাদ্দ দেওয়া আছে এইটা হয়তো বিশ্লেষণ করতে আরেকটু সময় নেবে। তবে নিশ্চিতভাবেই আমরা আগেও যেটা বলেছি সেই বিষয়টি আবারও তুলে ধরতে চাই যে যেই প্রকল্পগুলো শেষের দিকে আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে অধিকতর মনোযোগ দেওয়া উচিত যেন সেটার সুফলটা আমরা অর্থনীতিতে পেতে পারি। 2 হলো যেগুলো বিদেশি সাহায্য প্রকল্প আছে সেগুলোর ব্যাপারে অগ্রাধিকার দেওয়া উচিত, এটা আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য সেটার জন্য জরুরি। এবং 3 হলো যে সার্বিকভাবে আমাদের এডিপির প্রকল্পের ক্ষেত্রে ব্যয়ের হার নির্ধারণের ক্ষেত্রে যেই ধরনের সুশাসনের অভাব ছিল সেটার ব্যাপারে খুবই সুস্পষ্ট একটা পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং সিদ্ধান্ত আমরা খুব দ্রুত দেখতে চাই, যেটা আমাদের সামনের দিনেও যে সরকারি প্রকল্পগুলো আসবে সেটার সুশাসন নির্ধারণে একটা জোরদার কাজ করবে। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি যে যখন কোনো প্রকল্পের সময় বাড়ানো হয় তখন যেন এটার ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটির জায়গাগুলোকে ভালো করে বিবেচনা করা হয় এবং অবশ্যই যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে আমাদের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসন রক্ষার ক্ষেত্রে কি ধরনের মেজারগুলো এই সরকার প্রপোজ করছে যেটা আগে সরকার ঠিক মতো পালন করেনি সেই বিষয়টি সামনে বাজেট বক্তৃতার ভিতরে স্পষ্টভাবে থাকবে, যেটা এক ধরনের জবাবদিহিতার অংশ হবে, সেই বিষয়ে আমরা প্রত্যাশা করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।